আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মার্কিন মানবাধিকার রিপোর্টের তুলোধনো তুরস্কের। বাইডেন প্রশাসনকে নিয়ে রুহানির নতুন অভিযোগ। বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ নিলেন মমতা। ভোটদানের রেকর্ড করতে বাংলায় মোদির টুইট। এবার কর্পোরেট কর বাড়িয়ে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা জো বাইডেনের। কারাগারে আমরণ অনশনে যাচ্ছেন নাভালনি। এদিকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে মিয়ানমার। এবং এবার ট্রাম্পের ভয়েসও নিষিদ্ধ করল ফেসবুক। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছে তুরস্ক সরকার। এতে দুই ন্যাটো মিত্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের মানবাধিকার রেকর্ড নিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য উপাত্ত সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের অভিযোগ ভাষা। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, মঙ্গলবার 2020 শতকের মানবাধিকার চর্চা শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগের মধ্যে রয়েছে নির্বিচারে হত্যাকাণ্ড, নির্যাতন থেকে শুরু করে হাজার হাজার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে আটকে রাখা, যাদের মধ্যে রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরাও রয়েছেন। ফেতুল্লাহ গুলেন সমর্থক এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের সরাসরি লক্ষ্যবস্তু বানানো নিয়েও মার্কিন প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তুরস্কের 2016 সালে এরদোগানকে উৎখাতে অভ্যুত্থান চেষ্টার মূল হোতা হিসেবে আখ্যায়িত করা হয় গুলেনকে। পিকেকে এবং গুলেন আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারকে এরদোগানকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোন আলাপ করলেও এখন পর্যন্ত এরদোগানের সঙ্গে যোগাযোগ করেননি জো বাইডেন। ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। বুধবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে তিনি এ অভিযোগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে রুহানি বলেছেন, আপনারা আগের সরকারের মতোই সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছেন, আমাদের অর্থ আটকে রেখেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করছেন, এমনকি আপনারা আমাদের কাছে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছতে দিচ্ছেন না। এ সময় ইরানের ওপর অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব। আর তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে। এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের ঘৃণ্য আচরণ প্রসঙ্গে রুহানি বলেন, ট্রাম্প সরকার খাদ্য এবং ঔষধের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সরকার হচ্ছে ট্রাম্প সরকার। ইরানি জাতি, ফিলিস্তিনি জাতি, এমনকি মার্কিনীদের জন্য ট্রাম্পের সরকার ছিল সবচেয়ে খারাপ সরকার। বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বিজেপি বিরোধী জোট গড়ার পরিকল্পনা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল সহ ভারতের গুরুত্বপূর্ণ প্রায় বিরোধী নেতাকে চিঠি দিয়েছেন তিনি। 28 মার্চ লেখা সেই চিঠি বুধবার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার চলমান ধাপের ভোট শেষ হলেই এ বিষয়ে কৌশল ঠিক করা দরকার বলে চিঠিতে উল্লেখ করেন তৃণমূল নেত্রী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শারদ পাওয়ার, ডিএমকে নেতা এম.কে. স্টালিন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী সহ আরও অনেককে তিনি চিঠি পাঠিয়েছেন। সিপিআই, সিপিএম সহ পশ্চিমবঙ্গের বামফ্রন্টের কোনো নেতাকেই চিঠি পাঠাননি তিনি। এছাড়া বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকেও পাঠানো হয়েছে। চিঠিতে মমতা লিখেছেন, বিজেপি দেশে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন জারি করতে যাচ্ছে। গণতন্ত্র এবং সংবিধানের ওপর আঘাত রুখে দেশবাসীকে এক বিশ্বাসযোগ্য বিকল্প দেওয়ার সময় এসেছে। ভোট শেষ হলেই বিজেপিকে রুখতে সবার একসঙ্গে বসে কৌশল ঠিক করা দরকার। সেজন্য সব সমভাবাপন্ন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে প্রস্তুত তিনি। বিরোধী নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, এসবের একটাই লক্ষ্য, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিরোধীদের জীবন অতিষ্ঠ করে তোলা।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইভাবে বাংলায় টুইট করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের কাছে তাদের আবেদন, রেকর্ড সংখ্যায় ভোট দিন, যেন নিরাপদ এবং সমৃদ্ধশালী বাংলা গড়ে তোলা যায়। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই টুইট করেন বাংলায়। প্রথম দফার ভোটের দিনেও অবশ্য একইভাবে টুইট করে পশ্চিমবাংলার জনগণের কাছে রেকর্ড হারে ভোটদানের আহ্বান জানিয়েছিলেন মোদী এবং শাহ। বৃহস্পতিবার সকালে বাংলায় করা ওই টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনী ক্ষেত্রে আজ ভোট গ্রহণ করা হচ্ছে তারা রেকর্ড সংখ্যায় ভোটদান করুক। একইভাবে আরেক রাজ্য আসামের দ্বিতীয় দফা ভোটের জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন মোদী। তবে প্রোটোকল মেনে কোনো দলের কথা নিজের টুইটে উল্লেখ করেননি তিনি। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রেকর্ড সংখ্যায় ভোট দিতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার টুইট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে। আমি সকলের কাছে আবেদন করব বৃহৎ সংখ্যায় ভোটদানে অংশ নিতে। আপনারা একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে, তাই সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ এবং সমৃদ্ধশালী বাংলা গড়তে। যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য $2,30,000 কোটি মার্কিন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 8 বছরে বিপুল পরিমাণ এই অর্থ খরচ করে দেশের অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন করতে চাইছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 2.5 মাসের মাথায় স্থানীয় সময় বুধবার এই পরিকল্পনা ঘোষণা করে ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত বিপুল পরিমাণে অর্থ বাইডেন জোগাড় করবেন ধনীদের ওপর করের হার বাড়িয়ে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় $4 লাখ বা তার বেশি, তাদের করের হার 21% থেকে বাড়িয়ে 28% করা হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ধনীদের ওপর কর কমিয়ে দিয়েছেন, আর বাইডেন সেটা আবারও বাড়িয়ে অর্জিত অর্থ অবকাঠামোর উন্নয়নে খরচ করতে চান। বাইডেনের বক্তব্য, তার এই পরিকল্পনা হলো ওয়ান্স ইন আ জেনারেশন প্ল্যান, যার মানে এক প্রজন্মে একবারই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয় বা নেওয়া যায়। তিনি বলেছেন, চীন বর্তমান অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিরও বিস্তৃতি বাড়বে, প্রচুর কর্মসংস্থান হবে, অবকাঠামোর উন্নতি ঘটবে। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে 20,000 মাইল রাস্তার উন্নয়ন করা হবে এবং হাজার হাজার ব্রিজ সরানো হবে। সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতিতে দ্বিগুণ খরচ করা হবে এবং প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পানির পাইপ পরিবর্তন করা হবে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া পাওয়ার গ্রিড আপগ্রেড করা হবে যেন ক্লিন এনার্জি দেওয়া সম্ভব হয়। হাসপাতাল, স্কুল, প্রশিক্ষণ কেন্দ্রগুলো মেরামত এবং উন্নয়ন করা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ পেতে কর্পোরেট কর 21% থেকে 28% করা হবে, আর কর ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটিগুলো বন্ধ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক কারাবন্দী অ্যালেক্সাই নাভালনির আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। তার অভিযোগ, পিঠ এবং 2 পায়ে মারাত্মক ব্যথা হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছেন কারা কর্মকর্তারা। আর এর প্রতিবাদে বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে অনশনের ঘোষণা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানা গেছে, বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্যারোল ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে কারাবন্দী হন অ্যালেক্সাই নাভালনি। রাজনৈতিক কারণে তাকে বন্দী করা হয়েছে বলে নাভালনি দাবি করে আসলেও তা অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে পোস্টে নাভালনি অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ তাকে সঠিক ঔষধ দিচ্ছে না আর চিকিৎসকের সঙ্গেও দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি লেখেন, আমি কি করতে পারি? একজন আমন্ত্রিত চিকিৎসক পাওয়ার দাবিতে আমরণ অনশন ঘোষণা করছি। সেই কারণে আমি এখানে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছি, কিন্তু এখনও 2 পা আছে। বর্তমানে মস্কো থেকে প্রায় 100 কিলোমিটার দূরের IK2 কারেক্টিভ প্যানেল কলোনি নামের একটি কারাগারে রয়েছেন নাভালনি। আমরণ অনশনের ঘোষণার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি কারা কর্তৃপক্ষ। গত সপ্তাহে নাভালনিকে পরিদর্শন করার পর কারা কর্তৃপক্ষের এক ঘোষণায় বলা হয়, তার পরিস্থিতি স্থিতিশীল এবং সন্তোষজনক। নাভালনির স্বাস্থ্যগত অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। টানা 2 মাস ধরে মিয়ানমারের সংঘটিত জান্তা বিরোধী আন্দোলনে 500 ছাড়িয়েছে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা। দেয়ালে পিঠ ঠেকে গেছে গণতন্ত্রকামীদের, ছাড়িয়ে গেছে সহ্যের সীমা। কারেন রাজ্যে বাংকার খুঁড়ে আশ্রয় নিয়েছেন
নিরুপায় ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ। এসব পর্যবেক্ষণ থেকেই সাংবাদিক ক্রিস ব্যারেট ধারণা করছেন ক্রমে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মিয়ানমার। মঙ্গলবার সিডনি মর্নিং হেরাল্ডের দক্ষিণ পূর্ব এশীয় এই প্রতিনিধি তার এই প্রতিবেদনে আশঙ্কার কথা জানান। মিয়ানমারের বিশাল একটি অংশ নিয়ন্ত্রণকারী 3টি জাতিগত সশস্ত্র সংগঠন জান্তাদের কয়েকদিনের রক্তক্ষয়ী আচরণে ফুঁসে উঠেছে। জানা যায়, গুলি চালানো, লাশ পুড়িয়ে ফেলা, এমনকি শিশুদের উদ্দেশ্যমূলক হত্যাকে জনগণের সঙ্গে লড়াই বলে আখ্যা দিয়েছে সংগঠনগুলো। আর কারণেই মনে হচ্ছে তারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে। সামরিক জান্তা শুধু গুলি করে মানুষ হত্যা করছে এমন নয়, তারা একই সঙ্গে আকাশ থেকে বোমা হামলা চালাচ্ছে থাইল্যান্ড সীমান্তবর্তী গ্রামগুলোতে। এর ফলে ওইসব গ্রামের ভীত সন্ত্রস্ত লোকজন সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছেন থাইল্যান্ডে, কিন্তু থাই কর্তৃপক্ষ তাদের আশ্রয় না দিয়ে পুশব্যাক করছে। নিরুপায় সব মানুষ দেশে ফিরে বাংকার ঘুরে তাতে অবস্থান নিচ্ছেন। জনতার পাশে থেকে সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে ওই 3টি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গ্রুপ। অন্যদিকে মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যবর্তী স্থানে কয়েক হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই। তারা দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু থাইল্যান্ড তাদের ফিরিয়ে দিয়েছে। এখন তাদের খাবার নেই, পানি নেই। ফলে এখন তাদের জন্য একটাই পথ খোলা, সেনাদের সঙ্গে যুদ্ধ। চারদিকে এক গৃহযুদ্ধের দামামা। ক্রিস ব্যারেট আরও লিখেছেন, গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক জান্তা হত্যাসহ দমনপীড়ন নৃশংসতা অব্যাহত রাখার ফলে দেশটির নিরীহ জনগণ এখন গৃহযুদ্ধের জড়িয়ে পড়ার হুমকিতে আছে। মিয়ানমারের জাতিগত 3টি সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রণ করে দেশের বিশাল অংশ। মঙ্গলবার তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার হুমকি দিয়েছে। এই 3টি গ্রুপ হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আরাকান আর্মি এবং ন্যাশনাল লিবারেশন আর্মি। সহিংসতা উস্কানির দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই নিষিদ্ধ করেছিল ফেসবুক। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা কন্টেন্টও সরিয়ে ফেলবে তারা। যেসব অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের এ ধরনের কন্টেন্ট শেয়ার করা হবে সেসব অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হবে। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সাক্ষাৎকার নিয়ে। ওই সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার পুত্রবধূ এবং মিডিয়া ব্যক্তিত্ব লারা ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেন তিনি। বিপত্তি বাধের পরপরই ভিডিওটি সরিয়ে নিয়ে লারাকে সতর্ক করে মেইল পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সমর্থিত মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প ফেসবুকের পাঠানো সেই মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন। মেইলে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে যে ব্লক রাখা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা অন্যান্য কন্টেন্টও সরিয়ে ফেলা হবে। এটি সংশ্লিষ্ট অ্যাকাউন্টকেও বাড়তি বিধিনিষেধের মুখে ফেলে দেবে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী তাণ্ডবের ঘটনায় নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে মূলধারার সবকটি সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক এবং ইউটিউব থেকে নিষিদ্ধ হয়ে নিজে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে গত 6 জানুয়ারি তাণ্ডবের ঘটনা উস্কানির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন 2 পুলিশ কর্মকর্তা।